মার্চের শুরু থেকে সিরিয়ায় যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়ার। অবিলম্বে দেশটিতে বিমান হামলা বন্ধের দাবি যুক্তরাষ্ট্রের। উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবের সমর্থন মার্কিন সিনেটের। যৌথ শিল্প এলাকা বন্ধ করে দিচ্ছে সিউল। নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের 1.5 লাখ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাবেন ট্রাম্প। সাউথ ক্যারোলাইনায়ও জয়ের আশাবাদ। এবং অভিবাসী নিবন্ধন কেন্দ্রগুলো দ্রুত নির্মাণের প্রতিশ্রুতি গ্রিক প্রধানমন্ত্রী সিপ্রাসের। পশ্চিম ইউরোপমুখী আরও 28 অভিবাসী উদ্ধার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। মার্চের শুরু থেকে সিরিয়ায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে রাশিয়া। তবে অবিলম্বে দেশটিতে বিমান হামলা বন্ধের দাবি জানিয়েছে ওয়াশিংটন। জার্মানির মিউনিখে আজ থেকে শুরু হতে যাওয়া বার্ষিক নিরাপত্তা সম্মেলনে বিশ্ব শক্তিবর্গের প্রতিনিধিরা এ বিষয়ে আলোচনা করবেন বলে জানায় গণমাধ্যম। এদিকে জেনেভায় আগামী 25 ফেব্রুয়ারি আবারও সিরিয়ার শান্তি আলোচনা শুরুর আগে সেখানে রাশিয়ার বিমান হামলা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে আসাদ বিরোধীরা। সিরিয়ায় বেসামরিক নাগরিকদের উপর বিমান হামলার নিন্দা জানিয়ে বুধবার প্যারিসে প্রতীকী বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ফরাসিরা। তারা রাশিয়ার বিরুদ্ধে সিরিয়ায় গণহত্যা চালানোর অভিযোগ তোলে। বর্তমানে সিরীয়রা পুতিনের বোমার আঘাতে প্রাণ হারাচ্ছে। সেখানে রাশিয়ার বর্বরতার নিন্দা জানাতেই আমাদের আজকের এই প্রতীকী আয়োজন। সিরিয়ার জনগণের বিরুদ্ধে ইরান ও রাশিয়ার সহযোগিতায় আসাদ সরকার যতই ষড়যন্ত্র করুক তারা সফল হতে পারবে না। তবে বাস্তবে আলেপ্পোয় আসাদ বাহিনীর অগ্রাভিযান ও রাশিয়ার তীব্র বিমান হামলায় কোণঠাসা হয়ে পড়েছে সিরিয়ার মধ্যপন্থী বিদ্রোহীরা। সংকটময় এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করলেন এই বিদ্রোহী কমান্ডার। সরকারি বাহিনী ও রাশিয়ার বিমান হামলা দিন দিন বাড়ছে। হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে। এ অবস্থায় পশ্চিমা দেশগুলো গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা হতাশ। মনে হচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রপক্ষ আমাদেরকে পরিত্যাগ করেছে। এমনই এক বাস্তবতায় আগামী 25 ফেব্রুয়ারি জেনেভায় আবারও শুরু হওয়ার কথা চলতি মাসের প্রথম সপ্তাহে স্থগিত হওয়া সিরিয়া শান্তি আলোচনা। এর আগেই সিরিয়ায় রুশ বিমান হামলা বন্ধের উদ্যোগ নেয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি সমর্থিত উচ্চ মধ্যস্থতাকারী পরিষদ এইচএনসি। আলেপ্পোয় যতই অভিযান চালানো হোক না কেন সেখানে সরকারি বাহিনী তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না। তবে বেসামরিক লোকদের জীবন রক্ষার স্বার্থে সিরিয়ায় অবরুদ্ধ শহরগুলো থেকে অবরোধ তুলে নেওয়া, সেসব জায়গায় ত্রাণ পৌঁছানো, বন্দীদের মুক্তি দেয়া ও আবাসিক এলাকায় বিমান হামলা বন্ধের বিষয়ে নিশ্চয়তা দিতে হবে। তবে রাশিয়ার বক্তব্য, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র সমর্থিত কিছু বিরোধী দল সিরিয়ার শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করছে। সমঝোতায় পৌঁছানোর কোনো সদিচ্ছা তাদের নেই বলে অভিযোগ করে রুশ পররাষ্ট্র দপ্তর। এদিকে জার্মানিতে আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক সম্মেলন শুরুর একদিন আগে বুধবার মিউনিখে পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি এ সম্মেলনে সিরিয়ায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি চুক্তি হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন। বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি রাশিয়া, ইরান ও সৌদি আরবের প্রতিনিধিদেরও এতে যোগ দেওয়ার কথা রয়েছে। এই সম্মেলনের ঠিক আগ মুহূর্তে রাশিয়ার পক্ষ থেকে সিরিয়ায় যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান। তবে সিরিয়া সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়ার দেয়া পূর্ণাঙ্গ শান্তি পরিকল্পনার খসড়ায় এই যুদ্ধবিরতি প্রস্তাব আছে কিনা তা জানা যায়নি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আলেপ্পোয় সিরিয়ার সরকারি বাহিনীর সাম্প্রতিক স্থল অভিযান এবং রাশিয়া সমর্থিত যৌথ বিমান হামলায় এ পর্যন্ত 5 শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এছাড়াও সাম্প্রতিক লড়াইয়ে প্রায় 50,000 মানুষ আলেপ্পো অঞ্চল ছেড়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে রেড ক্রস। এদিকে আলেপ্পোয় রুশ বিমান হামলা জোরদারের ফলে সাম্প্রতিক এই শরণার্থীর ঢল শুরু হয়েছে বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া। রুশ বিমান হামলায় আহত 2 শিশুর মায়ের এই আর্তনাদি বলে দেয় কতটা ভয়াবহ মানবিক পরিস্থিতির শিকার আলেপ্পোর সাধারণ মানুষ। ঘরবাড়ি, পরিবার পরিজন সবকিছু হারিয়ে নিঃস্ব মানুষগুলোর এখন একটাই চাওয়া, একটু নিরাপদ আশ্রয়। বুধবারও সিরিয়ার আলেপ্পো ও ইদলিব শহরে বিমান হামলা চালায় রুশ জঙ্গি বিমান। এতে সেখানকার বেশ কয়েকটি মসজিদ পুরোপুরি ধ্বংস হয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এটা একটা মসজিদ, আল্লাহর ঘর। তারা এটির উপরও হামলা চালিয়েছে।
চালিয়েছে। শুধু তাই নয়, তারা স্কুল, হাসপাতাল সহ অন্যান্য স্থাপনাতেও বিমান হামলা চালাচ্ছে। আল্লাহর নামে বলছি, রাশিয়ার এই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের জয় হবেই। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রস জানায়, আলেপ্পোয় দেশটির সরকারি বাহিনীর স্থল অভিযান এবং রুশ বিমান হামলা জোরদারের পর এ পর্যন্ত ওই অঞ্চল ছেড়ে পালিয়ে গেছেন অন্তত 50,000 মানুষ। পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সেখানকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। অপর এক প্রতিবেদনে যৌথ বাহিনীর হামলায় এ পর্যন্ত 5 শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটেন ভিত্তিক বেসরকারি পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। নিহতদের মধ্যে প্রায় 100 বেসামরিক নাগরিক রয়েছেন বলেও জানায় তারা। আলেপ্পোয় সম্প্রতি রুশ বিমান হামলা জোরদারের কারণেই ওই অঞ্চলে সাম্প্রতিক সময়ে শরণার্থীর ঢল শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে মস্কো। বুধবার এক সংবাদ সম্মেলনে আলেপ্পোয় রুশ বিমান হামলা শুরুর অনেক আগে থেকেই চলমান এই শরণার্থী সংকটের সৃষ্টি বলে জানান রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। শরণার্থী সংকটের পাশাপাশি জেনেভায় সিরিয়া শান্তি আলোচনা ভেঙে যাওয়ার জন্য আমাদেরকে অভিযুক্ত করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এসব অভিযোগের আসলেই কোনো ভিত্তি নেই। পশ্চিমারা রাশিয়ার উপর এসব দোষ চাপাচ্ছে কারণ তাদের উদ্দেশ্য একটাই, আর তা হলো যে কোনো ধরনের সংকট সমাধানে রাশিয়াকে দূরে রেখে তাদেরকেই দোষী প্রমাণের চেষ্টা করা। এদিকে তুরস্ক সরকার সিরিয়ার সঙ্গে দেশটির সীমান্ত বন্ধ করে দেয়ায় এখনো সেখানে অবস্থান করছেন আলেপ্পো ছেড়ে আসা হাজার হাজার সিরীয় শরণার্থী। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সিরিয়ার প্রধান কুর্দি দলকে সমর্থন দেয়ায় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেই সঙ্গে ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি পিওয়াইডিকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা দিতে ব্যর্থ হয় ওই অঞ্চলে রক্তের বন্যা বয়ে যাবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এরদোয়ান আরও বলেন, সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র এমন একটি গোষ্ঠীকে অব্যাহত সহায়তার মাধ্যমে তাদের উপর আস্থা রেখে চলেছে যারা প্রকারান্তরে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে-এরই একটি শাখা সংগঠন। এছাড়াও প্রায় 30,000 সিরীয় শরণার্থীকে তুরস্কে আশ্রয় দিতে তার দেশ হিমশিম খাচ্ছে বলে এ সময় জানান তিনি। এর আগে সিরিয়ায় কুর্দিদের সংগঠন পিওয়াইডিকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠন মনে করে না বলে বক্তব্য দেয়ায় তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে ওয়াশিংটন। সম্প্রতি সিরিয়ার আলেপ্পো শহরে আসাদ বিরোধী বিদ্রোহীদের ওপর দেশটির সরকারি বাহিনী ও রাশিয়া বিমান হামলা জোরদার করায় ওই অঞ্চল ছেড়ে পালিয়ে গেছেন প্রায় 50,000 মানুষ। ইরাকের রামাদি শহরের পশ্চিমাঞ্চলে আইএসের আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত 27 ইরাকি সেনা নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত 16 জন। বুধবার রামাদি থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত আল আওয়াসিল গ্রামে সেনা সদস্যদের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে আল জাজিরা জানায়, হামলায় বেশ কয়েকটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তবে ঠিক কয়টি গাড়ি বোমার হামলা চালানো হয় সে সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। হামলায় আহত সেনা সদস্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রামাদি শহরে আইএস নিয়ন্ত্রিত সবশেষ এলাকাটিতে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রবেশের একদিন পরই এই হামলা চালানো হলো। রকেট উৎক্ষেপণকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার উপর নতুন করে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছে মার্কিন সিনেট। উত্তর কোরিয়া পরমাণু বোমা তৈরি করতে প্লুটোনিয়াম উৎপাদন করছে এমন তথ্য প্রকাশের পর বুধবার নতুন নিষেধাজ্ঞার বিষয়ে সিনেটে ভোটাভুটি হয়। পিয়ংইয়ং এর উপর নিষেধাজ্ঞা আরোপ করে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে জাপানও। আর গতকালের ঘোষণার পর এরই মধ্যে উত্তর কোরিয়ার সাথে যৌথ শিল্প পার্ক কায়সং বন্ধ করার তোড়জোড় শুরু করেছে সিউল। মহাকাশে কৃত্রিম উপগ্রহ স্থাপনের আনন্দে বিভোর উত্তর কোরিয়া। যেসব বিজ্ঞানী আর প্রযুক্তিবিদ এই উপগ্রহ তৈরি ও তা কক্ষপথে স্থাপনের সঙ্গে যুক্ত তারা পিয়ংইয়ং এসে পৌঁছলে বুধবার স্থানীয়রা তাদের সাড়ম্বরে সংবর্ধনা দেয়। রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটিতে এই অনুষ্ঠান সরাসরি প্রচার করা হয়। এর কিছুক্ষণ পরে নিজেদের সফলতার জানান দিতে স্যাটেলাইট উৎক্ষেপণের একটি ভিডিও কেআরটিতে প্রচার করা হয়। উত্তর কোরিয়া যখন জোরে সোরে নিজেদের সফলতার জয়গান গাইছে, তখন তাদের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন সিনেটে এই বিষয়ে একটি ভোটাভুটির আয়োজন করা হয়। এতে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দেন সংখ্যাগরিষ্ঠ সিনেট সদস্যরা। আমরা উত্তর কোরিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে আগে যেসব পদক্ষেপ নিয়েছি তার কোনোটিই কাজে আসেনি।
জাপান সরকারও ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের। উত্তর কোরিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পূর্ণ একমত। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সাথে যারা জড়িত ব্যক্তিগতভাবে তাদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এদিকে উত্তর ও দক্ষিণ কোরিয়া যৌথ শিল্প প্রকল্প কায়সং বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সিউল। এই প্রকল্প থেকে যেসব অর্থ আসছে তা উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করছে বলে উল্লেখ করে বুধবারই তা বন্ধের ঘোষণা দেয় দক্ষিণ কোরিয়া। ঘোষণার পর এরই মধ্যে প্রকল্প বন্ধের কাজ শুরু হয়ে গেছে। আমরা কাইজং শিল্প কমপ্লেক্সে তহবিল দেওয়া সম্পূর্ণ বন্ধ ঘোষণা করছি, কারণ আমরা চাই উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র এবং পরমাণু বোমা তৈরি থেকে বিরত রাখতে। এদিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ রুখতে দক্ষিণ কোরিয়ার মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের বিষয়ে শঙ্কা প্রকাশ করেছে রাশিয়া। বুধবার রুশ উপপররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ কোরীয় প্রতিপক্ষের সাথে মস্কোয় অনুষ্ঠিত বৈঠকে বলেন, এমন পদক্ষেপ এ অঞ্চলে কেবল সামরিক প্রতিযোগিতা বাড়াবে, যা কোনোভাবেই মঙ্গলজনক হবে না। তানজিম বুনিয়াদ, সময় সংবাদ। উত্তর কোরিয়া দেশটির সেনাপ্রধান রি ইয়ং জিলের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে দক্ষিণ কোরীয় সংবাদ মাধ্যমের বরাতে জানিয়েছে বিবিসি। এ মাসের শুরুতে দুর্নীতি ও ষড়যন্ত্রের দায়ে রি ইয়ং জিলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানায় সিউলের সংবাদ মাধ্যম। উত্তর কোরিয়ার বিভিন্ন সময় মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটলেও তা খুব কমই গণমাধ্যমে প্রকাশ পায়। এর আগে 2013 সালে বর্তমান নেতা কিম জং উনের ফুফা ও পরামর্শক চ্যাং সং তাইকে মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ পেয়েছিল। এছাড়া গত বছরের মে মাসে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা পার্লামেন্টকে জানায় উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হিয়ন ইয়ং চোলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কিম জং উনের প্রতি অবাধ্য হয় একই সময় আরও 15 জ্যেষ্ঠ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানায় গণমাধ্যম। আন্তর্জাতিক সময় আরও দেখবেন, ব্রিটেনের ছোট মাথার 4টি শিশু জন্ম নেয় উদ্বেগ, পুয়ের্তো রিকোয় জিকা ছড়িয়ে পড়ার ঝুঁকিতে মার্কিনিরা। দক্ষিণ চীন সাগরে যৌথ টহলের পরিকল্পনা করছে ভারত ও যুক্তরাষ্ট্র। মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এরই মধ্যে এই বিষয়ে আলোচনা শুরু করেছে এই দুটি দেশ। রয়টার্স জানিয়েছে, এই বছরের মধ্যে দক্ষিণ চীন সাগরে নৌটহলের বিষয়ে আশাবাদী দুই দেশ। পাশাপাশি ভারত মহাসাগরেও চলবে এই টহল। নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্মকর্তার বক্তব্য, যুক্তরাষ্ট্র চাইছে চীনের আধিপত্যের বিরুদ্ধে এশিয়ার মিত্র দেশগুলো যাতে একজোট হয়ে দাঁড়ায়। দক্ষিণ চীন সাগরের অধিকাংশের মালিকানা দাবি করে চীন। দেশটি সেখানকার স্পার্ট্রি প্রণালীতে 7টি কৃত্রিম দ্বীপ তৈরি করে সেনা মহড়া শুরু করেছে, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের 1.5 লাখের বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হবে বলে আবারও জানালেন রিপাবলিকান সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নিউ হ্যাম্পশায়ারের প্রথম প্রাইমারিতে বড় বিজয়ের পর সাউথ ক্যারোলাইনাতেও জয়ের ধারা বজায় রাখার প্রত্যাশা করছেন তিনি। এদিকে ডেমোক্র্যাট দলের পক্ষে বড় জয় পাওয়া বার্নি স্যান্ডার্সকে সমাজতান্ত্রিক বলে আখ্যা দিয়ে সমর্থকদের সমালোচনা করেন রিপাবলিকান দলের আরেক প্রার্থী ওহাইও গভর্নর জন কাসিচ। তবে স্যান্ডার্সের জয় মার্কিন নাগরিকদের জয় বলে মন্তব্য করে তাকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিক আন্দোলন বিষয়ক কর্মী আল শার্পটন। নিউ হ্যাম্পশায়ারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রাইমারি ভোটাভুটিতে বড় জয়ের আনন্দে উজ্জীবিত ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্সের ভক্ত সমর্থকরা। এবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিক আন্দোলন বিষয়ক কর্মী আল শার্পটন। বুধবার নিউ ইয়র্কে সমাজতান্ত্রিক নেতা হিসেবে পরিচিত স্যান্ডার্সের পক্ষে প্রচারণায় নামেন তিনি। তার বিজয়ে নিউ হ্যাম্পশায়ারকে ধন্যবাদ জানান এই নেতা। মার্কিন নাগরিকদের জীবনের মান উন্নয়নে স্যান্ডার্সকে নির্বাচিত করা জরুরি বলে জানান তিনি। আমি বার্নির ঐতিহাসিক বিজয়ে তাকে স্বাগত জানাচ্ছি। এতে প্রমাণিত হয় মার্কিনীদের মানসিকতার পরিবর্তন হচ্ছে। মিশিগানের ফ্লিন্টের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেখানকার নাগরিকরা এখনো মৌলিক নাগরিক অধিকার থেকে বঞ্চিত। সামাজিক এই বৈষম্য দূর করার এখনই সময়। তবে স্যান্ডার্সের এই সমাজবাদী আদর্শের কড়া সমালোচনা করেন নিউ হ্যাম্পশায়ার প্রাইমারিতে রিপাবলিকান দলের পক্ষে দ্বিতীয় অবস্থানে থাকা জন কাসিচ। আমি বুঝতে পারছি না নিউ হ্যাম্পশায়ারের ভোটাররা কেমন করে সমাজতন্ত্রে বিশ্বাসী স্যান্ডার্সকে বিজয়ী করলো। যুক্তরাষ্ট্রের সমাজ
সমাজতন্ত্রের জায়গা কোথায়? আমার বাবাও ডেমোক্রেট নেতা ছিলেন। আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি একজন সমাজতান্ত্রিককে সমর্থন করবে, প্রশ্ন শুনে তিনি আমাকে প্রায় ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিচ্ছিলেন। তাহলেই বুঝুন, নিজেদের আদর্শ থেকে সরে আসছে ডেমোক্রেটরা। তাদের দল থেকে প্রেসিডেন্ট নির্বাচিত করা মোটেও উচিত হবে না। আইওয়ায় ককাস নির্বাচনে পরাজয়ের পর নিউ হ্যাম্পশায়ার বিজয়ে ব্যাপক উচ্ছ্বসিত রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে পরিবর্তনের ধারা শুরু হয়েছে উল্লেখ করে ডেমোক্রেট দলের পক্ষে হিলারির জয়ের কোনো সম্ভাবনা নেই বলে জানান তিনি। আমি শুরু থেকেই দেখছি আমার ডেমোক্রেট বন্ধুরা হিলারিকে কিভাবে রক্ষা করছেন, কিন্তু মনে হয় না শেষমেশ প্রেসিডেন্ট নির্বাচন থেকে তার ঝরে পড়া রোধ করতে পারবেন। আমরা জয়ের ধারা শুরু করেছি, এই ধারা অব্যাহত থাকলে পরিবর্তন সুনিশ্চিত। দেশে কোনো সন্ত্রাসীদের ঠাঁই মিলবে না। আর ওবামা সরকার যেসব অবৈধ অভিবাসীদের ঠাঁই দিয়েছেন তাদের সবাইকে ধরে ধরে ফেরত পাঠাবো আমি। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে দু দলের পক্ষে প্রার্থী নির্বাচনের পরবর্তী লড়াইয়ে সাউথ ক্যারোলাইনায় মুখোমুখি হতে যাচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। 20 ফেব্রুয়ারি সেখানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় প্রাইমারি, আর তার পরবর্তী লড়াইয়ের ময়দান নির্ধারিত হয়েছে নেভাদা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করলেন রিপাবলিকান দলের হয়ে দাঁড়ানো আরেক ব্যবসায়ী কার্লি ফিওরিনা। তার পথ ধরে বুধবার নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন আরেক রিপাবলিকান ক্রিস ক্রিস্টি। নিউ হ্যাম্পশায়ারে নির্বাচনে ভরাডুবির পর এমন সিদ্ধান্ত নেন নিউ জার্সির এই গভর্নর। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। শরণার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে নির্মাণাধীন অভিবাসী নিবন্ধন কেন্দ্রের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে না পারলে সেনজেন অঞ্চলে মুক্তভাবে চলাচলের সুবিধা থেকে গ্রিসকে বঞ্চিত করা হবে বলে হুঁশিয়ারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। তবে গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের পরবর্তী সম্মেলনের আগেই অভিবাসী নিবন্ধন কেন্দ্রগুলোর নির্মাণ কাজ শেষ হবে। এদিকে গ্রিসের সামোস ও কস দ্বীপ থেকে উদ্ধার করা হয়েছে আরও 28 অভিবাসীকে। বুধবার গ্রিসের সামোস দ্বীপের উপকূল থেকে নারী ও শিশুসহ 18 অভিবাসীকে উদ্ধার করে ইতালির কোস্টগার্ড। এদের বেশিরভাগই সিরিয়ার নাগরিক। উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে দুজনকে মানব পাচারকারী সন্দেহে গ্রিস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। একই দিন দেশটির কস দ্বীপের উপকূল থেকে আফগানিস্তান ও পাকিস্তানের 10 নাগরিককে উদ্ধার করে ইতালির কোস্টগার্ড। উদ্ধারের পর তাদের কস দ্বীপের বন্দরে নিয়ে যাওয়া হয়। একই দিন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিবাসীদের প্রবেশ নিয়ন্ত্রণে গ্রিস ও ইতালির নেওয়া পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করতে বলেন ইউরোপীয় কমিশনের অভিবাসন বিষয়ক কমিশনার দিমিত্রিস আভ্রামোপোলাস। নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রিস অভিবাসী নিবন্ধন কেন্দ্রের কাজ শেষ করতে না পারলে 2 বছরের জন্য দেশটিকে সেনজেন অঞ্চল থেকে বহিষ্কার করা হতে পারে বলেও সতর্ক করেন তিনি। গ্রিস এবং ইতালি অভিবাসীদের প্রবেশ নিয়ন্ত্রণে যেসব উদ্যোগ নিয়েছে তা ইতিবাচক। তবে ইউরোপীয় ইউনিয়নের পরবর্তী সম্মেলনের আগেই দেশ দুটিকে প্রমাণ করতে হবে নিবন্ধন কেন্দ্রগুলো কাজের উপযোগী হয়েছে। অভিবাসীদের প্রবেশ কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেই বিষয়ে আলোচনা করতে আগামী 18 ফেব্রুয়ারি আলোচনায় বসতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নেতারা। তবে দিমিত্রিস আভ্রামোপোলাসের বক্তব্যের পর একই দিন মন্ত্রিসভার বৈঠকে গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার আগেই অভিবাসী নিবন্ধন কেন্দ্রগুলোর নির্মাণ কাজ সম্পন্ন হবে। আগামী সপ্তাহের মধ্যে ইইউকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করবে গ্রিস। অভিবাসী সংকট শুরুর পর দক্ষতার সঙ্গে তা মোকাবেলা করে আসছে গ্রিস সরকার, সেনাবাহিনী সহ দেশটির সর্বস্তরের জনগণ, যা বিশ্বে মানবতার উদাহরণ সৃষ্টি করেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংগঠন UNHCR এর হিসাব অনুযায়ী চলতি বছর প্রায় ৭৪,০০০ শরণার্থী গ্রিস ও ইতালিতে প্রবেশ করেছে, যা দেশগুলোতে রাজনৈতিক সংকট তৈরির অন্যতম কারণ। আফরোজ নিপা, সময় সংবাদ। ইরানের নানা আয়োজনে পালিত হচ্ছে ইসলামী বিপ্লবের ৩৭তম দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার তেহরানে আয়োজিত র্যালিতে অংশ নেন লাখ লাখ মানুষ। এতে যোগ দেন প্রেসিডেন্ট হাসান রুহানি, ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান মেজর জেনারেল কাসেম সোলেমানি সহ দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা। 1979 সালে অনুষ্ঠিত এই বিপ্লবের বিজয়ে নেতৃত্ব দেন দেশটির শীর্ষস্থানীয় ধর্মীয় নেতা ইমাম খোমেনি। ক্ষমতাচ্যুত হন মার্কিন মদতপুষ্ট শাহরেজা পাহলাভি। আজকের এই দিনে অন্তর্বর্তীকালীন নতুন সরকার তাদের দায়িত্ব পালন শুরু করে। অবরুদ্ধ পশ্চিম তীরে আরও এক ফিলিস্তিন তরুণকে গুলি করে হত্যা করে ইসরায়েলি পুলিশ। বুধবার ফিলিস্তিনি আন্দোলনকারীরা পুলিশের দিকে ঢিল ছুড়লে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।
আন্দোলনরত ফিলিস্তিনিদের হিংস্র শিকারির সঙ্গে তুলনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ফিলিস্তিনিদের হাত থেকে তেল আবিবকে রক্ষা করতে পুরো ইসরায়েলকে বেড়া দিয়ে ঘিরে ফেলেছে কর্তৃপক্ষ। ফিলিস্তিনিরা আন্দোলন প্রতিরোধের নামে প্রতিদিন ইসরায়েলিদের ওপর হামলা চালাচ্ছে বলে উল্লেখ করে তাদের নিরাপত্তার স্বার্থে এটা খুবই জরুরি বলে জানান নেতানিয়াহু। এরই মধ্যে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা আইজাক হারজগ মন্তব্য করেছেন, তেল আবিবের এখন দ্রুতই ফিলিস্তিন থেকে আলাদা হয়ে যাওয়া উচিত। ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলো যেভাবে সহিংসতা ছড়িয়ে পড়ছে তাতে তেল আবিবের নিরাপত্তার স্বার্থেই এই উদ্যোগ নেওয়া জরুরি বলে জানান তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছে। সারার বিরুদ্ধে শ্রম আদালতে এই অভিযোগ করেছেন মেলি নেফতালি নামে প্রধানমন্ত্রীর বাসভবনের প্রধান গৃহকর্মী। জেরুজালেমে প্রধানমন্ত্রীর ওই বাসভবনে নেফতালি সহ আরও কয়েকজন গৃহকর্মী নিযুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী পত্নীর বিরুদ্ধে 40 পাতার এক অভিযোগপত্রে স্বাক্ষর করে তারা আদালতে জমা দিয়েছে বলে জানায় গণমাধ্যম। 2014 সালে জেরুজালেমে প্রধানমন্ত্রীর ওই বাসভবন সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়। এসব বিষয় নিয়ে গত কয়েকদিন ধরে মুখরোচক খবরে মুখর স্থানীয় গণমাধ্যমগুলো। এর আগে 2010 সালে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে এমন একটি অভিযোগ উঠলে আদালতে যাওয়ার আগেই সমঝোতার মাধ্যমে তা মিটিয়ে নেন নেতানিয়াহু। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বুনো হাতির তাণ্ডবে জনমনে আতঙ্ক, দীর্ঘ চেষ্টায় ধরে নিয়ে ছাড়া হলো জঙ্গলে। চীনে জিকা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হলেও তা দেশব্যাপী ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে চলতি বছর ব্রিটেনে মাইক্রোসেফালি বা ছোট মাথার 4টি শিশু জন্ম নেয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। মধ্য আমেরিকার দেশ পুয়ের্তো রিকোতে এ ভাইরাস বিস্তার লাভ করায় মার্কিনিরাও ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। এক্ষেত্রে অন্তঃসত্ত্বা নারীদের বিদেশ ভ্রমণের বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। চীনে প্রথমবারের মতো জিকা ভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হওয়ায় দেশ জুড়ে প্রতিরোধ ব্যবস্থা জোরদারের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে সরকার। তবে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক ওয়াং উ সবাইকে আশ্বস্ত করে জানান, একজন রোগীর কারণে ভাইরাসটি দেশব্যাপী ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। এ রোগ মশার কামড়, রক্ত পরিবহন, লালা ও যৌন মিলনের মাধ্যমে ছড়ায়। রোগীকে স্পর্শ করলে কোনো সমস্যা হবে না, শুধুমাত্র সচেতন হলেই এ ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব। ভয়ের কিছু নেই। যুক্তরাজ্যে গত 1.5 মাসে ছোট মাথা বা অবিকশিত মস্তিষ্ক নিয়ে 4টি শিশু জন্ম নেয়ায় নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ। মাইক্রোসেফালি নামে এই রোগটির পেছনে জিকা ভাইরাস জড়িত থাকার বিষয়টি গবেষণাধীন থাকলেও মশার বিস্তার ঠেকাতে সচেতনতা বাড়ানোর প্রতি জোর দেন তারা। একই মত যুক্তরাষ্ট্রের। ব্রাজিল ও কলম্বিয়ার পর এবার মধ্য আমেরিকার আরেক দেশ পুয়ের্তো রিকোতে জিকার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় মার্কিনিরা ঝুঁকির মধ্যে রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। বুধবার কংগ্রেসের এক শুনানিতে সিডিসির পরিচালক টম ফ্রিডেন জানান, ভাইরাসটির যে পরীক্ষামূলক প্রতিষেধক তৈরি করা হয়েছে তা বাজারে ছাড়ার জন্য কোনো ওষুধ কোম্পানি রাজি না হওয়ায় সরকারি বরাদ্দ বাড়াতে হবে। যুক্তরাষ্ট্রের জিকা আক্রান্ত বেশিরভাগ রোগী এই ভাইরাসটি মধ্য আমেরিকার দেশ থেকে বয়ে এনেছে। এজন্য আমরা বারবার অন্তঃসত্ত্বা নারীদের বিদেশ ভ্রমণের বিষয়ে সতর্ক করে আসছি। জিকা ভাইরাসের প্রকোপ ঠেকাতে সিঙ্গাপুরের গবেষকরা ভাইরাসের উপস্থিতি দ্রুত ও নির্ভুলভাবে শনাক্ত করার যন্ত্র উদ্ভাবনে কাজ শুরু করেছে। 3 ঘণ্টা ব্যাপী ডিএনএ পরীক্ষার মাধ্যমে ভাইরাসের উপস্থিতি সম্পর্কে শতকরা 99% নিশ্চিত হওয়া যায় উল্লেখ করে গবেষকরা জানান, এসব যন্ত্র বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে। সতর্ক অবস্থানে গেছে জাপান। দেশটির বিমানবন্দরে বিশেষ স্ক্রিনিং মেশিন বসানোর পাশাপাশি বিদেশ ফেরত নাগরিকদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের বর্নো প্রদেশে 2 দফা আত্মঘাতী বোমা হামলায় 70 জনেরও বেশি নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আল জাজিরা জানায়, মঙ্গলবার সকালে একটি উদ্বাস্তু শিবিরে একাধিক নারী এ হামলা চালায়। তবে কর্তৃপক্ষ বুধবার রাতে হামলা ও হতাহতদের সম্পর্কে জানতে পারে। বোকো হারাম অধ্যুষিত মাইদুগুরি থেকে 80 কিলোমিটার উত্তর পূর্বে দিকুয়া শহরে হামলার ঘটনাটি ঘটে।
বোকো হারামের সহিংসতায় উদ্বাস্তুদের মধ্যে প্রায় 50,000 মানুষ ওই শিবিরটিতে আশ্রয় নিয়েছেন বলে জানায় গণমাধ্যম। দেশটির সেনাবাহিনীর ব্যাপক অভিযানের পর সাম্প্রতিক সময়ে বেসামরিক মানুষ বোকো হারামের হামলার শিকার হচ্ছেন। গত 6 বছরে নাইজেরিয়ায় বোকো হারামের সহিংসতায় অন্তত 20,000 প্রাণহানি ঘটেছে। এছাড়া উদ্বাস্তু হয়েছেন প্রায় 25 লাখ মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডের অসুইজ বন্দি শিবিরে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে তৎকালীন নাৎসি কর্মকর্তা রেইনহোল্ড হেনিং এর বিচার কাজ জার্মানির ডেটমল্ড শহরে শুরু হবে। জার্মান প্রসিকিউটরের বরাত দিয়ে বিবিসি জানায়, ইহুদি বন্দীরা শিবিরে পৌঁছালে তাদের উপর মহলের নির্দেশ মোতাবেক গ্যাস চেম্বারে নিয়ে যাওয়াই ছিল হ্যানিং এর অপরাধ। সেখানে বন্দীদের বিষাক্ত গ্যাস ছেড়ে শ্বাসরোধে হত্যা করা হয়। 94 বছর বয়সী হ্যানিং এডলফ হিটলারের আধা সামরিক বাহিনী এসএস এর নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করার কথা জানালেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন। সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো চালু হচ্ছে সুখ শান্তি বিষয়ক মন্ত্রণালয়। ওহুদ আল রুমিকে মন্ত্রণালয়টির মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। বুধবার টুইটারে তিনি একথা জানান। নতুন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রী সমাজের কল্যাণ ও সন্তুষ্টি বিধানে কাজ করবেন। প্রথমবারের মতো কোনো আরব নাগরিক হিসেবে গত বছর জাতিসংঘ ফাউন্ডেশনের বিশ্ব উদ্যোক্তা পরিষদের একজন সদস্য হিসেবে নির্বাচিত হন আল রুমি। একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। ফ্রান্সের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের অংশ হিসেবে নিজের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিউস। বুধবার ফ্যাবিউস তার শেষ মন্ত্রিসভা বৈঠকে যোগ দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা বলেন। সামনের মাস থেকে তিনি দেশের সাংবিধানিক আদালতের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে কে ফ্যাবিউসের স্থলাভিষিক্ত হবেন তা এখনও নিশ্চিত নয়। 2017 সালের প্রেসিডেন্ট নির্বাচনের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে সম্প্রতি এ রদবদলের সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। এ সপ্তাহের শেষে মন্ত্রিসভার পরিবর্তনের বিষয়ে বিস্তারিত জানা যাবে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইরানের পরমাণু চুক্তি, জলবায়ু চুক্তি সহ বেশ কয়েকটি ক্ষেত্রে সফলতার চিহ্ন রেখেছেন ফ্যাবিউস। মিয়ানমারে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে 5 সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার রাজধানী নেপিদোয় এই ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানায় সামরিক কর্তৃপক্ষ। নিয়মিত টহলের অংশ হিসেবে 2 ইঞ্জিন বিশিষ্ট বিমানটি নেপিদো বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই পাশের একটি জমিতে বিধ্বস্ত হয়। যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে ভারতের হরিয়ানায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 4 জন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। বুধবার হরিয়ানার গুরুত্বপূর্ণ করনাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশায় কয়েক হাত দূরের কোনো বস্তু দেখা না যাওয়ায় এসব দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে 25টি গাড়ি দুর্ঘটনা কবলিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। নিহতরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। এক জরিপে দেখা গেছে ভারতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় 12 লাখ মানুষ নিহত হন এবং আহত হন 55 লাখের বেশি মানুষ। অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন বরফে চাপা পড়া অবস্থায় জীবিত উদ্ধার হওয়া ভারতীয় ল্যান্স নায়ক হনুমান থাপ্পা। বৃহস্পতিবার দিল্লি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কাশ্মীরে সিয়াচেন হিমবাহ এলাকায় তুষার ধসের 6 দিন পর বরফের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছিল তাকে। নিউমোনিয়া ও হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানানো হয়। গেল 3রা ফেব্রুয়ারি 6000 মিটার উপরে সিয়াচেন হিমবাহের ওই ধসে থাপ্পা সহ আরও 9 সেনা সদস্য বরফের নিচে চাপা পড়েন। বাকিদের নিহতের বিষয়টি আগেই নিশ্চিত করে কর্তৃপক্ষ। এক টুইট বার্তায় হনুমান থাপ্পার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতের বেঙ্গালুরুর একটি স্কুলে একটি চিতাবাঘ ঢুকে পড়ার ঘটনার এক সপ্তাহ না পেরোতে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এবার তাণ্ডব চালিয়েছে একটি হাতি। বুধবার শিলিগুড়ির প্রাণকেন্দ্র সেবক রোডে খাদ্যের অভাবে ঢুকে পড়ে হাতিটি ব্যাপক তাণ্ডব চালায়। প্রায় 7.5 ঘন্টা ধরে শিলিগুড়ি শহরের স্কুল, বাজার, রাস্তা, পার্কিং জোন, এমনকি সরকারি হাসপাতালের ভেতরে ঢুকেও বহু জিনিসপত্র ভাঙচুর করে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গ সরকারের বন দফতরের কর্মীরা বহু চেষ্টার পর চেতনানাশক ওষুধ দেয়া গুলি চালিয়ে নিস্তেজ করে ক্ষিপ্ত হাতিটিকে। পরে সেটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে শুকনার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এ পর্যায়ে বিনোদন দুনিয়ার খবর আসছে। প্রিয়াঙ্কা চোপড়ার নতুন সিনেমা জয় গঙ্গা জল প্রকাশ ঝাড় গল্প, পরিচালনা এবং প্রযোজনায় সিনেমাটির প্রধান চরিত্রে থাকছেন প্রিয়াঙ্কা। দুর্দান্ত সাহসী এবং সৎ এক নারী পুলিশ অফিসারের চরিত্রে বেশ ভালো মানিয়েও গেছেন তিনি। সিনেমার ট্রেইলারে প্রিয়াঙ্কার আগুন ঝরা মূর্তি দেখে সমালোচকরা বলছেন আরও একটি নারী প্রধান সফল সিনেমার যাচ্ছে প্রিয়াঙ্কার ঝুলিতে। अब शांति के साथ सबको संभालते हुए बैलेंस बनाते चलना। I will try my best. মারদাঙ্গা অ্যাকশন আর থ্রিলে ভরপুর সিনেমা জয় গঙ্গাজল। রাজনীতি খ্যাত পরিচালক প্রকাশ ঝাড় নতুন সিনেমা। অজয় দেবগনের গঙ্গাজলের দ্বিতীয় পর্ব। এই সিনেমার প্রাণ প্রিয়াঙ্কা চোপড়া। আজ সমাজ में उसकी इज्जत होती है जो कानून तोड़ता है। নারী প্রধান সিনেমা দর্শক টানে না এমন কথা ফ্যাশন দিয়েই মিথ্যা প্রমাণ করে দিয়েছিলেন এই গুণী অভিনেত্রী। ফ্যাশনের সেই র্যাম্প মডেল এবার দুর্দান্ত অ্যাকশনে। দেশপ্রেমিক সৎ ভারতীয় পুলিশ অফিসার আভা মাথুরের চরিত্রে দেখা যাবে তাকে। আর সিনেমার অ্যান্টি হিরো কিন্তু প্রকাশ ঝাই। আভার বিপরীতে দুর্নীতিপ্রবণ এক পুলিশের চরিত্রে রূপদান করেছেন তিনি। সিনেমার ভিলেন মানব কোল। 7वीं बार 8वीं बार आजीवन हम ही रहेंगे बांकीपुर के विधायक। পুরো সিনেমার শুটিং হয়েছে ভোপালে। বাজেটও ছিল খুবই কম, মাত্র 10 কোটি রুপিতেই প্যাক আপ করেন প্রকাশ। সালিম সুলাইমানের পরিচালনায় সিনেমার গানগুলো এরই মধ্যে বেশ জনপ্রিয়তাও পেয়েছে। বিশেষ করে খাকি পোশাক পরে প্রিয়াঙ্কার জয় হিন্দ গান রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। সিনেমাটি আসছে 4 মার্চই মুক্তি পেতে যাচ্ছে। তাজিম বুনিয়াদ, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। মার্চের শুরু থেকে সিরিয়ায় যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়ার। অবিলম্বে দেশটিতে বিমান হামলা বন্ধের দাবি যুক্তরাষ্ট্রের। উত্তর কোরিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবের সমর্থন মার্কিন সিনেটের। যৌথ শিল্প এলাকা বন্ধ করে দিচ্ছে সিউল। নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের 1.5 লাখ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাবেন ট্রাম্প। সাউথ ক্যারোলাইনায়ও জয়ের আশাবাদ। এবং অভিবাসী নিবন্ধন কেন্দ্রগুলো দ্রুত নির্মাণের প্রতিশ্রুতি গ্রিক প্রধানমন্ত্রী সিপ্রাসের। পশ্চিম ইউরোপমুখী আরও 28 অভিবাসী উদ্ধার। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।